তো আজকের ভিডিওটা হবে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে। 15ই মার্চ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস নোটের মাধ্যমে আসাম, কেরালা, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং ওয়েস্ট বেঙ্গল এই 5টি অঞ্চলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা নির্বাচন ঘোষণা করেন। যেখানে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, আসাম এই 4টি অঞ্চলে এক দফায় ভোট ঘোষণার কথা বলা হয়, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে 2 দফায় ভোট ঘোষণা করা হয় 23 তারিখ এবং 29 তারিখ এপ্রিল মাসের। যে অংশগুলি হলুদ অংশে চিহ্নিত করা হয়েছে সেগুলোতে ভোট হবে 23 তারিখ, এবং যে অংশগুলি চিহ্নিত করা হয়েছে গোলাপি অংশ দিয়ে সেগুলিতে ভোট হবে 29 তারিখ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এর আগে 2021-এ 8 দফায় সম্পন্ন হয়েছিল, 2016-তে সম্পন্ন হয়েছিল 7 দফায়, 2011-তে সম্পন্ন হয়েছিল 6 দফায়, কিন্তু এবার 2026-এ সম্পন্ন হবে মাত্র 2 দফায়। এবার আলোচনা করব কিছু ফ্যাক্টস নিয়ে। নির্বাচনের দিন ঠিক হওয়ার 10 দিন আগে 5ই মার্চ সিবি আনন্দ বসু পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়ে দেন। যার কারণ হিসাবে নির্দিষ্ট কোনো কিছু তিনি জানাননি। তিনি কি জানিয়েছেন কারণ হিসাবে সেটা শুনুন। The reason is, there is a rule in sports. Rules of the game is also knowing when to end the game. When there is an entry, as governor, I knew there will be an exit. It was chosen. I was given an opportunity to decide for myself. I decided it's better to resign. See, the fact remains that I have taken a conscious decision to resign. এরপরে নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন তামিলনাড়ুর রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রাভি, এবং ইনাকে নিয়োগ করার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি, শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে তাকে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে বলে মমতা ব্যানার্জির আরোপ। এবার আলোচনা করব রাভি এর ব্যাপারে কিছু তথ্য। ইনার শিক্ষাগত যোগ্যতা হলো এমএসসি ফিজিক্স, এবং ইনি হলেন 1976 ব্যাচের আইপিএস অফিসার। উইকিপিডিয়া এবং কিছু সোর্স অনুযায়ী ইনাকে স্পাই মাস্টার হিসেবেও বলা হয়। ইনি হলেন স্পাই মাস্টার। যখন ইনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসাবে ছিলেন তখন তামিলনাড়ুর সরকার ডিএমকে পার্টির সরকার, আমাদের এখানে যেমন টিএমসি পার্টির সরকার আছে মমতা ব্যানার্জি, ঠিক সেখানে হলো ডিএমকে পার্টির সরকার, সিএম এমকে স্টালিন। তার সঙ্গে অনেক মতবিরোধ দেখা যায়, যেমন অনেক বিল আটকে দেয়, এরকম অনেক অভিযোগ তার ব্যাপারে উঠে এসেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে যে ইনি ধর্মনিরপেক্ষতা হলো ইউরোপীয় ধারণা এরকম বক্তব্য করেছেন। সেকুলারিজম ইজ এ ইউরোপিয়ান কনসেপ্ট, এরকম বক্তব্য তিনি করেছেন। European concept. Secularism is not a Bharatiya concept. In Europe, secularism came because there was a fight between the church and the king. And they wanted to stop the fight. So they said, you be away, I'll be away. Bharat is born out of Dharma. How can there be conflict with Dharma? How can Bharat be away from Dharma? It cannot be. Secularism is an European concept. Let it be there. Let them be happy. Bharat there is no need. And so secularism was not brought in our constitution. রাজ্যপাল পরিবর্তন, এটা হলো ফার্স্ট ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হলো 15ই মার্চ হোম সেক্রেটারি বদল হয়ে যায়। জগদীশ প্রসাদ মিনা এর পরিবর্তে আসে সংঘমিত্র ঘোষ, এবং শুধু হোম সেক্রেটারি নয়, চিফ সেক্রেটারিও বদলে যায়। নন্দিনী চক্রবর্তী এর পরিবর্তে আসে দুষ্যন্ত নারিয়ালা। এবং আরো মজার বিষয় হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আরো কিছু রদবদল ঘটিয়ে দিয়েছে ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার, এডিজি, ডিজি এগুলোর মধ্যে। এটা হলো সেকেন্ড ফ্যাক্ট। এবার আসবো থার্ড ফ্যাক্টে, এবং এটা হলো মেন ফ্যাক্ট, যেটা হলো SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটার উদ্দেশ্য ছিল যে ভারতীয়দের ভোটার তালিকাতে শুধুমাত্র যোগ্য ভারতীয়রাই থাকবে, কোনো অবৈধ অনুপ্রবেশকারী, মৃত ব্যক্তি এবং মাইগ্রেটেড ব্যক্তিদের নাম বাদ দিয়ে দেওয়া। 27 অক্টোবর ওয়েস্ট বেঙ্গলে SIR ঘোষণা করা হয়, এবং এরপর থেকে বিএলও এবং অন্যান্য কর্মীদের ট্রেনিং শুরু হয়। ট্রেনিং এর পরে নভেম্বর 4 থেকে ডিসেম্বর পর্যন্ত এনুমেরেশন ফর্ম বিতরণ এবং সংগ্রহ করা হয়,
যেখানে 7,66,37,529 জনের মধ্যে 58,20,20,899টি ফর্ম পাওয়া যায়নি। এরপরে 16 ডিসেম্বর পাবলিশ হয় ড্রাফট রোল, এবং যেখানে নাম ছিল 7,08,16,630 জনের আন্ডার অ্যাডজুডিকেশন সহ। এবং এরপরে শুরু হয় হিয়ারিং স্ক্রুটিনি, এবং 28শে ফেব্রুয়ারি পাবলিশ হয় ফাইনাল রোল, এবং মার্চ মাসে শুরু হয় আন্ডার অ্যাডজুডিকেশন কেস। এখন পর্যন্ত টোটাল ভোটার হলো 6,44,52,609 আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিয়ে, এবং মোট বাদ যেটি হয়েছে সেটি হলো 63,66,952, এবং এক্ষেত্রে যোগ হয়েছে 1,82,036 জন ফর্ম 6 এর মাধ্যমে, এবং ফর্ম 8 এর মাধ্যমে যোগ হয়েছে 6,671, এবং বিচারাধীন ভোটার সংখ্যা হলো বা আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার সংখ্যা হলো 60,06,675। এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা অভিযোগ সেটা হলো যে এটা হলো বিজেপি এবং ইসিআই এর ষড়যন্ত্র, মাইনরিটি মাতুয়া বাঙালি ভোটারদের টার্গেট করে। মমতা বলেন মৃত বলে চিহ্নিতদের মঞ্চে নিয়ে আসবো, যার একটা উদাহরণ আমি ভিডিওতে দিচ্ছি। কাগজপত্র দিয়েছিলে, ও ডোমিসাইল দিয়েছিল, আধার কার্ড দিয়েছিল, ভোটার কার্ড দিয়েছিল, বাবা মার আধার কার্ড দিয়েছিল, সব দিয়েছিল। 2002 আমার নাম ছিল বাবা মায়, হিয়ারিং এও ডেকেছিল, তারপরে ডিলিট করে দিয়েছে। তা সেই জন্য ওর প্রশ্ন কি মৃত? সেই জন্যই আমরা লড়াই করছি। কিন্তু এখানে বিজেপির কর্মকর্তা বলে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম সরানো হয়েছে, তালিকা পরিষ্কার। प्रशासन ने माना है कि आज 50 लाख से अधिक लोग यहाँ पर घुसपैठी बनकर यहाँ के लोगों का हक छीनते थे। मैं पूछता हूँ, ये 50 लाख लोग किसके नौकरी खा रहे थे? ये 50 लाख लोग किसका हक मार रहे थे? ये 50 लाख लोग इतने सालों से किसका राशन खा रहे थे? ये 50 साल लोग यहाँ की सुरक्षा को खतरा किसका सुरक्षा को खतरा पहुंचा रहे थे? ममता दीदी, क्या आपने बंगाल के लोगों को, अपनी सरकार को, उन घुसपैठियों पर भरोसा किया? बंगाल की जनता पे अगर भरोसा किया होता तो आपको आज ये दिन नहीं देखना पड़ता। এবং মমতা ব্যানার্জির আন্দোলনের ফলে সুপ্রিম কোর্ট সাপ্লিমেন্টারি লিস্ট তৈরির কথা জানিয়েছেন, এবং এটাও বলেছেন যে এই লিস্টে যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই ভোট দিতে পারবে। এবং বিরোধী নওশাদ সিদ্দিকীর বক্তব্য হলো, সত্যিকার অর্থে মমতা ব্যানার্জি যদি ভোটারদের পাশে থাকেন তখন ওনার প্রথম কাজ কি হবে? আগে সমাধান, পরে নির্বাচন। এইটা ওনার আওয়াজ তোলা, এবং এই আওয়াজটা যদি মমতা ব্যানার্জি তোলে, কেউ মমতা ব্যানার্জির পাশে থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী মমতা ব্যানার্জির পাশে থাকবে। ওনার ভোটারদের স্বার্থই হচ্ছে আইএসএফের বড় স্বার্থ। এবং কোনো কারণে যদি 7 তারিখের আগে সরকার গঠন না হয় তাহলে প্রেসিডেন্ট রুল আর্টিকেল 356 অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রযোজ্য হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তাহলে ও বাদ দাও, কিছু করতে হবে না।